ওহো ঠাকুর ঠাকুর করে চলো, সাবধানে চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে, চলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, চলো লেটস গো। ইয়েস, হয়ে গেছে। এত বড় গাড়িটা আসছে দেখো, পুরো এরকম এরকম করতে করতে। চাঁদের মাটি মনে হয় এর থেকে সমান হয়। গাড়িটা দিয়ে পুরো পোড়া গন্ধ বেরিয়ে গেছে। ক্লাস প্লেট মনে হয় পুড়ে গেছে গাড়িটার। রাতের অন্ধকারে বুঝতে পারছি না রাস্তা কোথায় আছে কোথায় নেই। এসে গেছি কিন্তু এখন হাইওয়েতে, আর এই রাস্তা দিয়ে এখন স্ট্রেট আমি এগোবো বাগলুংয়ের দিকে। তো গাইস দেখতে পাচ্ছ এটা একটা ওয়াই জাংশন। এই জায়গাটার নাম হচ্ছে মারলুঙ্গা। এখানে লোকাল একজনের থেকে শুনে নিলাম। আর বাগলুং চলে যাচ্ছে এই বাদিকের রাস্তাটায়, আর মুক্তিনাথ বেনি হচ্ছে এই ওপরের রাস্তাটায়। মনে হচ্ছে এখান থেকেই অফরোড শুরু হলো। তো চলো ওঠা যাক এখন মুক্তিনাথের দিকে। জয় মুক্তিনাথ। ওহো, ঢুকতে ঢুকতে এরকম সুন্দর রাস্তা, দারুণ। পাথরগুলো দেখো ওপর থেকে কিভাবে নেমে এসে পড়েছে। পালাও এখান থেকে। আর পালিয়ে কোথায় যাব, পুরো রাস্তায় তো এরকম। উড়ে বাপরে, এগুলো কি? এখানে শুধু পাউডার রয়েছে, সাদা পাউডারে ভর্তি, আর বড় ছোট পাথর। ইনক্লাইনটা দেখো শুধু, উড়ে বাবা রে। চলো চলো, হয়ে যাবে। বাঁদিকে যাওয়াই নেই, বাঁদিকে বিশাল খাদ, যা যাবো ডান দিক চেপে। এই জায়গার নদীটা দেখো কতটা চওড়া হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে। রাস্তা সুন্দর বলতে পারছি না, আর দেখে তো বুঝতেই পারছো টাইট কন্ডিশন পুরো। যত এগোবো তত টাইট হবে, কারণ আমি তো নিজে লাদাখ যাইনি, জাংস্কার যাইনি। শুনেছি মুক্তিনাথের রাস্তা নাকি জাংস্কারের থেকেও টাফ। সেই কারণেই আসলাম নিজে এক্সপিরিয়েন্স করতে, আর তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমার পুরো এক্সপিরিয়েন্সটা। জুড়ে থাকো ভিডিওর সাথে। জাস্ট তোমাদের বলতে যাচ্ছিলাম যে এভাবে টার্মেক রোড পেয়ে গেছি, কথাটা শুরু করতে করতেই শেষ হয়ে গেল। আর দেখো আজকের দিনের ফার্স্ট ওয়াটার ক্রসিং। উড়ে কত জল রে, প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেল। প্রচুর জল ছিল, কোথায় একটা নেমে গেলাম, তারপরে আবার উঠলাম। বাদিকের পাহাড়টা দেখো, এখানে জাস্ট মাঝখানটা কেটে একটা রাস্তা বানিয়ে দিয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, চলো লেটস গো। ইয়েস, হয়ে গেছে। এত বড় বড় পাথর এরকম রাস্তার পাশে পড়ে রয়েছে, শুধু উপর থেকে গড়িয়ে নামিস না রে বাবা। ওরে বাপরে, এখানে আবার কাদা, ব্রেক মারা যাবে না, জাস্ট আস্তে করে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে চলো, ব্যাস হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু কংক্রিটের কাজ চলছে। তো আর কিছু বছর বাদে এখানে আসলে এরকম স্মুথ রাস্তা হয়তো পেয়ে যাবে। এত বড় গাড়িটা আসছে দেখো, পুরো এরকম এরকম করতে করতে। আরে বাবা রে, রাস্তায় এরকম তোমাকে নাচিয়েই ছাড়বে। আর রাস্তা দেখছি যত এগোচ্ছে সরু হয়ে যাচ্ছে, মানে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার মতো অপশান নেই। এই জায়গাটা দেখো, ল্যান্ডস্লাইডে মনে হয় পাথর সব এরকম নেমে এসছে, বড় পাথরগুলোকে সরিয়ে জাস্ট এই পাশে রেখে দিয়েছে। কি বিশাল বিশাল পাথর পড়ে আছে দেখো। এক ঘন্টাও হয়নি খাওয়া দাওয়া করেছি, আবার খিদে পেয়ে গেল। এই রাস্তায় লাফাতে লাফাতে সব খাবার হজম হয়ে গেছে। আর এখানে তো আর কোনো খাওয়ার দোকান মনে হয় না পাবো বেনি পর্যন্ত। বেনিতে গিয়ে হয়তো খাওয়ার দোকান পাবো,
তার আগে বরং ভাইজারটা তুলে একটু ধুলো খেয়ে নিই। আমাকেও ওরা ফর্সা বানিয়ে দেবে। আবার সামনে একটা ওয়াটার ক্রসিং, এটা পা তুলে বেরিয়ে যাবো। ইয়েস, গাইজ এখন কিন্তু আমি এসে পৌঁছে গেছি বেনিতে, আর ঘড়িতে সময় হয়েছে 2:55। জমসম, মুক্তিনাথ। अकेले हो? अकेले? ठीक है, साथ में चलते हैं ना हम लोग। हाँ हाँ साथ में चलते हैं हम लोग, क्या बोलते हो? चलो। कहाँ से आए हो? कोलकाता। जमसम किस तरफ है? पूरा सीधा? चलो आओ, रास्ते में मिलते हैं। তো এখানে এই যে গেটটা দেখছো, এটা চলে যাচ্ছে বেনি বাজারের দিকে, আর আমাকে জমসমের জন্য নিয়ে যেত স্ট্রেট এই রাস্তাটা। ক্রস করলাম এখন গলেশ্বর বাজার। গলেশ্বর বাজারের পর থেকে রাস্তাটা এখন মোটামুটি এরকম আছে, ঠিকঠাক সুন্দর পিচ। আর বেনি থেকে গলেশ্বরের ডিস্টেন্স ওই 2 কিলোমিটার মতো। তো ওই রাস্তাটাতেও কাজ হচ্ছে, ওটাও হয়তো খুব তাড়াতাড়ি পিচ হয়ে যাবে। এই ব্রিজটার নাম হচ্ছে রাহুঘাট খোলা ব্রিজ। এই ব্রিজটার পর থেকে মনে হচ্ছে রাস্তাটা আবার খারাপ হবে। ঠিক তাই, শুরু হয়ে গেল আবার অফরোড। এটা দেখো গাইজ, এখানে আবার একটা ওয়াই জাংশন। এখান থেকে রাখু বলে কোনো একটা জায়গা আছে, যেটা চলে যাচ্ছে এই ওপরে, আর জমসম যাচ্ছে এই নিচের দিকে। ডান দিকে ওপরে পাহাড়টা দেখো কীরকম ধসে ধসে পড়ে গেছে। আরে বাবা রে, এটা কি ছিল? চাকাটা সেট করে সরে গেল। এখানটা একটা বড় ওয়াটার ক্রসিং। এখানটা একটু দাঁড়িয়ে গেলাম, তার কারণ সামনে ওই যে গাড়িটা যাচ্ছে এত ধুলো ওড়াচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। এই রাস্তায় যদি কিছু দেখতে না পাই তাহলে তো খুব মুশকিল। দেখো কি অবস্থা রাস্তার, দেখো জায়গাটা কতটা রিস্কি। গাছগুলো এরকম মাথার উপরে ঝুলছে। এই গাছটাকে দেখো, ও তো যখন তখন নেমে চলে আসতে পারে। এটা মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল, তারপরে রাস্তার এই অবস্থা হয়েছে। ও ভাই, এটা কি? চাঁদের মাটি মনে হয় এর থেকে সমান হয়। বাট এই রাস্তাটা এত নুড়ি আর বালি, এটা শুধু পেছনের চাকা স্কিড করে যাচ্ছে। বা করো করো কাকুরা, ভালো করে কংক্রিটটা করে দাও তাড়াতাড়ি, আসতে সুবিধা হবে অনেকের। এ বাবা, এটা কি? দেখো মাথার ওপরে কিরকম পাহাড়টা ঝুলছে, আর রাস্তা এরকম সোজা উপরে উঠে যাচ্ছে, জাস্ট খাড়া এরকম উঠে যাচ্ছে। গাইজ, এখানে আবার একটা ওয়াই জাংশন রয়েছে। এখানে দেখতে পাবে একটা স্টিল ব্রিজ, এটার নাম হচ্ছে কালীগণ্ডকী রিভার স্টিল ট্রাস ব্রিজ। তো যাই হোক, আমার এদিকে যাওয়া নেই, জমসমের জন্য কিন্তু যেতে হবে এদিকে। চলো। এই জায়গাটার নাম হচ্ছে ততবানি। এই যে দেখতে পাচ্ছ ততবানি গেস্ট হাউস। এবার এখান থেকে একটু ম্যাপ মেরে দেখবো যে এখান থেকে জমসম কতটা। দিনের আলো থাকতে থাকতে যদি ভাবি পৌঁছাতে পারবো তাহলে এগিয়ে যাব। আর পোখরা থেকে বেরোনোর সময় তোমাদেরকে বলছিলাম না যে হোটেলেই পরিচয় হয়েছে দুজন কলকাতার দাদার সাথে। কলকাতা বলতে বরানগর, আমার বাড়ি আগরপাড়া, এই দাদাদের বাড়ি বরানগরে। সো এই হচ্ছে দুই দাদা, দুজন রয়েছে একই বাইকে হিমালয়ানে। দাদাদের সাথে পরিচয় করিয়ে দেবো, আগে পৌঁছানি। আর আমরা এখন কিন্তু এগোচ্ছি জমসমের দিকেই।
এটার নাম হচ্ছে হোটেল ন্যাচারাল স্প্রিং, বেশ বড় হোটেল এটা ততবানির। পুরো এই জায়গাটাই হচ্ছে ততবানি। এখানে তোমরা প্রচুর গেস্ট হাউস পেয়ে যাবে। দেখো রাস্তার অবস্থা, দেখো পুরো কাদা। যত এগোচ্ছি রাস্তা তত বাজে হচ্ছে আর তত খাড়া হচ্ছে। আরে পায়ে বাড়ি লাগলো রে, রাইডিং বুটটা ছিল তাই লাগেনি, এই পাথরে বাড়ি লাগলো পায়ে। রয়্যাল এনফিল্ডটা তখন আটকে গেল, ওই কারণে একটু দাঁড়ালাম। জায়গাটা খুব খারাপ ছিল, আর ওদের দুজন রয়েছে যেহেতু এক বাইকে, সেই কারণে আরও অসুবিধা হচ্ছে। ওই দেখো বাসটা নামছে, ভাগ্যেশ দাঁড়িয়ে গিয়ে ভালো করেছে। এসে গেছি এখন একটা ওয়াটারফলের সামনে। এইখানে সবাই গাড়িগুলো দাঁড়িয়ে গেছে আর দাদারা ওঠেনি, ওই কারণে আমি আবার ওই ওয়াটারফলটার সামনে গাড়ি পার্ক করে একটু আসছি দেখতে যে কি হলো। ওরা কি উঠতে পারছে না নাকি কে জানে। যাক উঠে এসছে। হ্যাঁ কি আছে, ঠিক আছে তো, অসুবিধা নেই তো, চলো। তো গাইস মারাত্মক অফরোড করে এখন কিন্তু এসে পৌঁছে গেছি রূপসা ওয়াটারফলের সামনে। এই হচ্ছে রূপসা ওয়াটারফল, দেখতে পাচ্ছ বেশ বড় একটা ওয়াটারফল। একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাই, দেখো কি স্পিডে নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর চারিপাশের ভিউটা এখন কিছুটা এরকম, বিশাল বিশাল পাহাড় রয়েছে। এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে লেটে বলে একটা জায়গায়, যেটা ডিস্টেন্স এখান থেকে মাত্র 10 কিলোমিটার। বাট 10 কিলোমিটার মাত্র হলেও রাস্তা যা ফাটিয়ে দিচ্ছে, পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে। তোমরা মোটর ব্লগিংয়ে সেগুলো দেখতে পাচ্ছ, কেমন লাগছে তোমাদের এই রাস্তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখন 2-3টে ছবি তুলে নিই এখানে, তারপরে বেরোবো, আর তখন তোমাদের সাথে কথা বলছি মোটর ব্লগিং সেটআপে। সো গাইস বাঁদিকে রূপসা ওয়াটারফলকে বাই বাই করে এখন এগোচ্ছি হচ্ছে লেটের দিকে। এখানে লোকাল লোকের থেকে শুনলাম যে লেটের পরে মোটামুটি ভালো রাস্তা আছে, তো জানি না, দেখা যাক কীরকম কী রাস্তা আছে। ওফ ভাই রে ভাই, এটা কি রাস্তা! জাস্ট টার্নিংগুলো দেখো, পুরো ইউটার্ন আর এরকম খারাপ রাস্তা। ওরে বাবা রে, চলো জিক্সার চলো। গাড়িটা দিয়ে পুরো পোড়া গন্ধ বেরিয়ে গেছে, ক্লাচ প্লেট মনে হয় পুড়ে গেছে গাড়িটার। তাও একা উঠলো, ডবলে তো উঠতেই পারছে না, একা তাও টেনে তুললো। ফার্স্ট গিয়ারেও রেফ যখন দিচ্ছে না, গাড়ি এগোচ্ছে না। দেখা যাক কি হয়, জানাচ্ছে তোমাদের একটু বাদে। মাস্তাং ভাই বিশাল টাফ, বিশাল টাফ, সাহস না থাকলে এসো না মাস্তাং। তো গাইজ এখন সময় হয়ে গেছে 5:22, আর দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। এখনও লেটে এখান থেকে 12 কিলোমিটার মতো যেতে সময় লাগবে, আধ ঘন্টা। পুরোটা এরকম অফরোড রয়েছে, তার মধ্যে এই গাড়িটার ক্লাচ প্লেটের প্রবলেম হয়, পিক আপ উঠছে না। এমনি এত লোড রয়েছে তাতে দুজনে গাড়ি যাচ্ছে না, ওই কারণে দাদারা দাঁড়াচ্ছে এখানে। তোমরা দাঁড়াবে? দাঁড়াচ্ছ, আমি তাহলে যাই, গিয়ে দেখি মেকানিক বা পিক আপ ভ্যান যেটা পাই সেটা দেখছি, জানাচ্ছি। আগে একটা ফোন করো আমাকে, হোয়াটসঅ্যাপ কল করো। তো গাইজ এই রূপসা ওয়াটারফলের সামনেই জাস্ট মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার হয়তো এসছিলাম এগিয়ে, তারপরে দাদার গাড়ি ক্লাচ প্লেটটা পুড়ে গেল। সেগুলো তো দেখালামই সব তোমাদের। আর এখন আমি একাই বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে লেটেতে। লেটেতে গিয়ে যদি কোনো পিক আপ ভ্যান পেয়ে যাই তাহলে সেই পিক আপ ভ্যান পাঠাবো এখানে, দাদাদের গাড়িটা তুলে নিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো অপশান নেই। আর রাতের অন্ধকারে এই রকম রাস্তা, তাতে আমার গাড়িতে কোনো এক্সট্রা লাইটও নেই, চাকা বিশাল স্কিড করছে। লাইটের জন্য অসুবিধা হচ্ছে না, কিন্তু অন্ধকার বলে বেশি অসুবিধা হচ্ছে। চাকা শুধু এদিক থেকে ওদিক যাচ্ছে।
আর ডে লাইটে চালানো তাও একরকম, রাতের অন্ধকারে বুঝতে পারছি না রাস্তা কোথায় আছে কোথায় নেই। अंदर जाना है यार ये ऑफ करो। সো গাইস, এটা হচ্ছে ঘাসার একটা চেকপোস্ট। এখানে গাড়ি দাঁড় করালো, আর এরকম একটা পিঙ্ক কালারের যে কাগজটা তোমরা দেখছো, এটা হচ্ছে রোড পারমিট। রোড পারমিটের জন্য এখানে নেপালিতে 500 টাকা নিল। কিসের রোড কে জানে, যাই হোক নিল তো নিল। আর তোমাদেরও এটা জানিয়ে রাখলাম, তোমরা এটার জন্য রেডি থেকো, কারণ শুধু বানসার বানালে বা মুক্তিনাথের পারমিট বানালেই হয় না, এখানে রোড ট্যাক্সের জন্য আবার 500 টাকা করে কিন্তু দিতে হয়। আর এখানের এই পুলিশ অফিসাররাই বললেন, ওই যে সামনে যেই সাদা লাইটটা যেটা দেখা যাচ্ছে, ওটা নাকি একটা বাইকের দোকান। তো গিয়ে দেখি ওখানে কথা বলে যে নিচে যদি মেকানিক গিয়ে বাইকটা ঠিক করতে পারে। দেখা যাক কী হয়, জানাচ্ছি তোমাদের একটু বাদে। সো গাইজ, এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছ 7:37 ইন্ডিয়ান টাইম এটা। আর আমি এই রেস্টুরেন্টটা থেকে খেলাম, আর পেছনেই হচ্ছে জাস্ট চেকপোস্ট। এখান থেকে আমি এখন এগোচ্ছি লেটের দিকে। আর গ্যারেজটা তোমাদের দেখিয়ে দিই, এই যে বাঁদিকে এটাই হচ্ছে গ্যারেজ। এখান থেকে মেকানিক গেছে নিচে গিয়ে ওই বাইকটা রিপেয়ার করে দেবে, তারপরে ওরা আসবে লেটেতে। ওই কারণে আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আগে রুম নিয়ে নিই। সো গাইস, এখন ঘড়িতে সময় হচ্ছে 8:31, আর আমি কিন্তু এখন এসে পৌঁছে গেছি হোটেলে। আর এইটা হচ্ছে পুরো হোটেলের এরিয়াটা। আর হোটেলের নামটাও তোমরা একবার দেখে নাও। হোটেলের নাম হচ্ছে হোটেল দ্য ব্ল্যাক হর্স ইন। ব্যালকনি থেকে রাতের ধৌলাগিরিকে দেখে নাও, পুরো সাদা দেখো, চকচক করছে। এখানে রয়েছে চাঁদ, আর তার রিফ্লেকশনটা পড়েই এত সুন্দর লাগছে। এদিকেও সব মাউন্টেন্সগুলো রয়েছে। এইটা মনে হচ্ছে অন্নপূর্ণা, অন্ধকারে ঠিক বুঝতে পারছি না। অসাধারণ লাগছে, অসাধারণ। হোটেলের নাম, ফোন নাম্বার, ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর চলো আগে তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে নিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টে সেপারেট বেড রয়েছে, আর এখানে রয়েছে একটা টেবিল যেটার উপর আমার হেলমেট রেখে দিয়েছি। আর ওয়াশরুমটা কিছুটা এরকম, বেসিন আছে, কোমোড আছে, আর গিজার যদিও নেই। তবে আগের হোটেলগুলো দেখেছি এখানে গরম জল পাওয়া যায়, ওপরে সোলারে কিছু একটা সিস্টেম ওদের হয়তো বসানো রয়েছে, সেখান থেকে কিন্তু গরম জলও পাওয়া যায়। আর এই রুমটার আমার কস্ট পড়েছে 1500 নেপালি রুপিস। আজকের রাতটা কাটবে এখানেই, আর নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমাদের মুক্তিনাথ যাত্রা। আর আমার সাথে যেই 2 দাদা ছিল, ওদের আপডেটটাও একটু দিয়ে দিই তোমাদের। ওদের গাড়ির কাজ হচ্ছে, মানে ঘাসায় যে মেকানিক পেয়েছেন সেই মেকানিক নিচে গিয়ে কাজ করে দিচ্ছে, তারপরে ওরা কিন্তু চলে আসবে এখানে। আর মোটর ব্লগিংয়ে তো তোমরা দেখেছোই রাস্তার কি কন্ডিশন। রাস্তা এখানে নেই। তোমরা যদি ভাবো যে মাস্তাং ইজি, একদমই ভুল করবে। মাস্তাং কিন্তু বেশ টাফ। যদিও আমি লাদাখ যাইনি, ওই দাদারা গেছিল উমলিংলা, ওদের থেকেই শুনলাম উমলিংলার থেকেও নাকি মাস্তাংটা টাফ। আমার এটা ফার্স্ট রাইড, এরকম টাফ রাইড আমি এর আগে করিনি। বাট জিক্সার এসে দারুণ পারফর্ম করেছে এখন পর্যন্ত, আরও পারফর্ম ওকে করতে হবে। কিরকম কি পারফর্ম করে সমস্ত কিছু জানাবো কিন্তু তোমাদের। আর আজকের এই ব্লগটা এমনি অনেক লেন্দি হয়ে গেছে, সেই কারণে আর ভাট বকছি না, ব্লগটা এন্ড করছি এখানেই। এখন যাব আগে ফ্রেশ হবো। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়া, যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করো। তো চলো আজকের এই ব্লগটা এন্ড করছি এখানেই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে একবারে মুক্তিনাথে। টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই ফ্রম কালোপানি।